সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে বুধবার বিধানসভায় 2023-24 অর্থবর্ষে রাজ্য বাজেট পেশ করলেন রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ডিএ থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, স্ট্যাম্প ডিউটিতে ছাড় সহ একাধিক বড় ঘোষণা রাজ্যের। ঘোষণা করা হলো নতুন অনেক প্রকল্পেরও। তবে এই সকল প্রকল্পগুলি কতটা ফলপ্রসূ হলো সাধারণের জন্য, সেই নিয়ে ট্রাইব টিভির ক্যামেরায় সরাসরি অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের আগেই 2023-24 অর্থবর্ষে রাজ্যের বিধানসভায় আজকে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেট কতটা ফলপ্রসূ হলো সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্তের জন্য, তারা কতটা সুবিধা পাচ্ছেন আর কতটা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন, সরাসরি এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র। দাদা নমস্কার। নমস্কার। প্রথমেই বলি যে ডিএ নিয়ে একটা কার্যক্রমে একটা লড়াই চলছে বেশ কিছুদিন ধরে। এই ডিএ 3% বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ তো এই তার থেকে বেশি কিছুটা আশা করেছিল। আমি বলি যে আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, যদিও বাজেটটা আমরা ভাবি একটা অর্থনৈতিক প্রক্রিয়া, কিন্তু আপনি যখন আমাকে প্রথমেই প্রশ্ন করলেন বা শুরু করলেন, আপনি বললেন যে সামনেই পঞ্চায়েত নির্বাচন, এটা বলেই আপনি শুরু করেছেন। তার মানে আপনি যদিও আমাকে অর্থনৈতিক প্রশ্ন করছেন, কিন্তু আপনি কিন্তু একটা রাজনৈতিক পটভূমি তৈরি করেছেন, যার ভিত্তিতে আপনি আমায় অর্থনৈতিক প্রশ্ন করলেন। এবং এই বাজেটটা অর্থনৈতিকভাবে কতটা সফল বা সফল নয় সেটা তো আমরা পরে গিয়ে দেখব। আর আপাত দৃষ্টিতে সাফল্য পাবে কিনা আলোচনা করতে পারি। এবং তার থেকেও বেশি বড় কথা হচ্ছে, যে কোনো রাজনৈতিক দল আর যদি পঞ্চায়েত নির্বাচন এখানে হয়ে থাকে, তারা ভাববেন পঞ্চায়েত নির্বাচনেরকে পাখির চোখ করে এই রকম একটা অর্থনৈতিক প্রক্রিয়াকে তারা কতটা কাজে লাগাতে পারবেন, এটা বোধহয় প্রেক্ষাপট এক। দুই হচ্ছে, এবার আপনার মহার্ঘ ভাতা প্রশ্নে আসি। আপনি আমাকে এত ভালো করে প্রশ্ন করছেন, আমারও আপনার বিরুদ্ধাচারণ করা উচিত নয়, কিন্তু তার সত্ত্বেও আপনার অনুমতি নেই আমি আপনার বিরুদ্ধাচারণ করতে চাই। তার কারণ মহার্ঘ ভাতা এবং সাধারণ মানুষ বোধহয় সমার্থক শব্দ নন। তার কারণ যারা সরকারি কর্মী বা অন্য যারা আছেন, তাদেরই বোধহয় মহার্ঘ ভাতার উপরে অধিকার আছে, যারা নয় তাদের বোধহয় নেই। যারা সরকারি কর্মী কাজ করেন, তারা বোধহয় তাদের আন্দোলনকে আরও তীব্র করবেন বলে তারা আজকে দুপুরবেলায় এই বাজেট যখন পেশ হয়ে যায় তারপরেই তারা বক্তব্য রেখেছেন। তার কারণ তারা মনে করছেন যে কেন্দ্রীয় সরকারের সাথে এই রাজ্য সরকারের, এটা আমার বক্তব্য না, এটা তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের সাথে এই রাজ্য সরকারের মহার্ঘ ভাতায় যথেষ্ট ফারাক আছে। এবং তারা মনে করছেন যে এটা একটা ভিক্ষার সমার্থক, এই 3%, সেটা তারা মনে করছেন, আমার মন্তব্য নয়। আমি শুধু এইটুকুই আপনাকে বলতে পারি যে এই সরকার প্রথমে মনেই করেননি যে মহার্ঘ ভাতাটা যে কোনো সরকারি কর্মীর মৌলিক অধিকার। আমি মনে করি, এবং কোর্ট, আমি মনে করার কেউ নয়, মহামান্য আদালত এই রায়টা দিয়েছেন যে মহার্ঘ ভাতা কোনো ভিক্ষার দান নয়, মহার্ঘ ভাতা হচ্ছে সরকারি কর্মীদের মৌলিক অধিকার। সুতরাং এই সরকারের যে দর্শনবোধ আর যেটা আসল আইনি জায়গাটা, সেই অবস্থানটা বোধহয় আদালত স্পষ্ট করে দিয়েছেন। এক। দুই হচ্ছেন যে কোন রাজ্য কতটা মহার্ঘ ভাতা দিতে পারবেন সেটা কোর্ট ঠিক করতে পারেন না। তার কারণ যেরকম একটা আমাদের সংসারে আমরা ঠিক করি কতটা আমরা করতে পারবো, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারও একটা বৃহৎ সংসার, তারা ঠিক করতে পারেন যে তাদের মধ্যে থেকে তারা কোন পে কমিশনটাকে ফলো করে তারা মহার্ঘ ভাতার কত দেবেন, কিন্তু তাদের দিতে হবে। আজকে কিন্তু বাজেটে সেরকম, অন্তত হঠাৎ আমরা শুনলাম যে অর্থমন্ত্রী সেই কথাটা বললেন, কিন্তু বাজেটে তিনি কোনো অর্থ বরাদ্দ এই 3%-এর বাইরে করেছেন কি না, বা সুপ্রিম কোর্টেও আমরা জানি মার্চ মাসে সেটা হবে। তো যদি, আমি জানি না, যদি মানে হায়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড মানে সুপ্রিম কোর্ট
তারা যদি বলেন যে আপনাকে এই টাকাটা দিতেই হবে, কী করে দেবেন, কোথা থেকে দেবেন, তার কারণ আগের থেকেই তারা কিন্তু বলে রেখেছেন এই টাকা কড়ি যদি দিতে হয় তাহলে কিন্তু আমাদের কোষাগার একদম শূন্য হয়ে যাবে। এটাই বলতে পারি, এইটাই প্রশ্নের উত্তরে। আচ্ছা, রাজকোষে তো ঘাটতি দেখা গিয়েছে, আমরা যেরকমটা দেখেছিলাম, সমীক্ষা বলছে যে কেন্দ্রের পক্ষ থেকে তারপর বলাও হয়েছে যে 100 দিনের কাজ এবং যে সমস্ত রাজ্যের প্রকল্পগুলো রয়েছে কেন্দ্রের তরফ থেকে যেই টাকাগুলো রয়েছে সেগুলো তো বাকি রয়েছে, তো সেই ঘাটতিটা কি কোথাও পূরণ হলো গিয়ে? আপনি প্রশ্নটা খুব সুন্দরভাবে রেখেছেন আমার সামনে। আমি বলি যে এটার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে যদি আমি মানরেগা নিয়ে, যখন আপনি 100 দিনের কাজের কথাটা বলছেন, তখন ভারতবর্ষের সংসদ, মানে এটা কোনো রাজনৈতিক দল নয়, ভারতবর্ষের সংসদ সবাই মিলে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই ভারতবর্ষে 100 দিনের কাজ প্রতি পরিবারের জন্য অন্তত সুনিশ্চিত করবেন। দেখা গেল যে মানরেগাতে গত বছর প্রথমে 73,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, তারপরে সাপ্লিমেন্টারি গ্রান্টে 16,400 কোটি টাকা বাড়িয়ে 89,400 করা হয়েছিল, এবং এই 89,400 কোটি টাকা করার জন্যে 100 দিনের জায়গায় মাত্র 48 দিনের কাজটা আমরা সুনিশ্চিত করতে পেরেছিলাম। এখন দেখা যাচ্ছে এইবার বাজেটে ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, উনি সেটাকে কমিয়ে 60,000 কোটি টাকা করেছেন, এবং সেটা যদি আমরা মুদ্রাস্ফীতিকে যদি বাদ দিই তাহলে মাত্র 40,000 কোটি টাকা থাকবে। তাহলে যদি আমি 90,000 কোটি টাকা নিয়ে যদি আমি 48 দিন মাত্র সুনিশ্চিত করতে পারি, তাহলে এত কম টাকা নিয়ে কত সুনিশ্চিত করব, এটা বোধহয় সবাই আমরা বুঝতে পারি। এটা হচ্ছে একটা জায়গা। আর দুই, রাজ্য সরকারের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে রাজ্য সরকার অনেকগুলো কল্যাণকর যোজনা তারা চালান, সেটার বিরুদ্ধে আমি নই, কেউই নয়, কিন্তু সেটা করতে গিয়ে যদি আমার ধার করতে হয় ওইটা চালাবো বলে, এবং আমি যদি আয়ের সংস্থান না করি, তার কারণ কেন্দ্রীয় সরকার থেকে টাকা আসবে, নিশ্চয়ই টাকা আসবে, এবং অনেক সময় আমি যদি কোনো কাজ করে থাকি সেটা আমাকে হিসেবটাও দিতে হবে। হিসেব এরা দিয়েছেন বা ওরা ঠিক বলছেন সেটা আমাদের পক্ষে তো জানা সম্ভব নয়, কিন্তু অন্তত কালকে নির্মলা সীতারামন কয়েকদিন আগেই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে সিএজির কতগুলো অবজারভেশন আছে এই বিষয়ে। তো আমার মনে হয় রাজ্য সরকারকে সেই উত্তরগুলো দিতে হবে। এক, দুই হচ্ছে তাদের নিজস্ব আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু আরও বেশি আমরা আবকারি শুল্ক নির্ভর হয়ে পড়ব, মানে সুরাপান। আরেকটা যেটা ঘোষণা করা হয়েছে যে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া হয়েছে, 6 মাসের জন্য বহাল করা হয়েছে। আমার মনে হয় এটাকে আমি সমর্থন করতে চাই, তার কারণ এটা হচ্ছে আবাসন শিল্পকে চাঙ্গা করবে এবং সরকারি কোষাগারকেও মানে উৎসাহিত করবে। এটা হচ্ছে মানে এক ঢিলে 3টে পাখি মারার মতো, এবং এটা নিয়ে বোধহয় কেউই কোনো আপত্তি সৃষ্টি করবেন না। তার কারণ যারা অনেক দিন ধরে নিজস্ব বাড়ি কিনেছেন, কিন্তু কোভিডের সময় তাদের হয়তো সেই অর্থের যোগান ছিল না, সেই জন্যই তারা হয়তো একটু সময় চাইছিলেন, সেই সময়টা রাজ্য সরকার দিয়েছেন, সুতরাং তারা খুশি হবেন, আবাসন শিল্প খুশি হবেন, তার কারণ অনেক বেশি মানুষ যদি সেটা করতে পারে, এবং রাজ্য সরকারও খুশি হবে যে তাহলে যদি কোষাগারেও যদি এই স্ট্যাম্প ডিউটির মাধ্যমে পয়সা আসে এবং আরও বেশি মানুষ যদি তাদের মাথার উপরে ছাদ খোঁজেন, এটা বোধহয় সকলেরই একটা খুশিরই একটা খবর বলে আমি মনে করি, স্বাগত জানাই। আচ্ছা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যেটা যুবক যুবতীদের জন্য 18 থেকে 45 বছর একটা ঋণের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমি আশা করেছিলাম যে আপনি বর্তমান নিয়ে প্রশ্ন করবেন, আপনি সোজা ভবিষ্যতে চলে গেলেন। হ্যাঁ, আমার মনে হয় অনেক যুবক যুবতীর বোধহয় আমারই মতো এই প্রশ্নটা জিজ্ঞেস করছে যে বর্তমান কি হলো। ঠিক আছে, আমি বর্তমান কোনো পত্রিকার কথা বলছি না, আমি বর্তমান কোনো পত্রিকার কথা বলছি না, বর্তমান মানে প্রেজেন্ট। ঠিক আছে, তো ভবিষ্যৎ তো নিশ্চয়ই সুনিশ্চিত উজ্জ্বল করা উচিত, বর্তমানে চিন্তা করছি উত্তর পাচ্ছি না।
আমরা শুনে নিলাম অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র কি বলছেন, তিনি কি জানালেন। যেরকমটা আমরা বলছিলাম, সামনেই কিন্তু পঞ্চায়েত নির্বাচন এবং তার আগেই শেষ বাজেট পেশ করা হলো রাজ্যের পক্ষ থেকে। চন্দ্রিমা ভট্টাচার্য আজকে কিন্তু রাজ্যের বাজেট নিয়ে বেশ কয়েকটি নতুন দিক রেখেছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে ডিএ মহার্ঘ ভাতা, ডিএ নিয়ে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা এবং যুবক যুবতীদের জন্য বেশ কিছু নতুন পরিকল্পনার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। এরকম আরও সব ধরনের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ততক্ষণ তো অবশ্যই চোখ রাখতে হবে ট্রাইব টিভির পর্দায়।